দৌলত জাহানের ব্যাপারে এরকম উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন এবং অলস আক্ষেপের মধ্য দিয়ে শাহজাদা যখন দিন কাটতে লাগল, তখন একদিন সেনাপতি কালাপাহাড় কথায় কথায় বললেন, ছোট হুজুর, আপনারা যে যাই চিন্তা করুন, আমি কিন্তু এখনো পুরোপুরি নিঃসন্দেহ নই। উদ্বেগহীন কণ্ঠে শাহজাদা প্রশ্ন করলেন, কোন ব্যাপারে চাচা? কালাপাহাড় সাহেব বললেন, দৌলত জাহান আম্মির জন্ম বৃত্তান্তের ব্যাপারে। কেন চাচা? এত ঝাঁকাঝাঁকি করার পরও ফল যখন কিছু এলো না, তখন আর সন্দেহের অবকাশ কোথায়? ছোট হুজুর, সব প্রশ্নের জবাব কি এক কথায় দেয়া যায়? চাচা, দৌলত জাহান আম্মির সাথে আমার বেশি আলাপ নেই, কিন্তু তাদের আদব আখলাক আর শিষ্টাচারের যে পরিচয় আমি পেয়েছি, সর্বোপরি দৌলত জাহানের আম্মা দিনার বানু বেগমের সাথে কথা বলার কালে যে ব্যক্তিত্ব আমি তার মধ্যে লক্ষ্য করেছি, কোনো অসৎ মহিলার ব্যক্তিত্ব এমন হতে পারে না। এতটা সংযত, সম্ভ্রান্ত আর বলিষ্ঠ ব্যক্তিত্ব একমাত্র সর্বতোভাবে নিষ্কলুষ আর নিষ্পাপ ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হয়। শাহজাদা দাউদ খান ম্লান হাসি হেসে বললেন, দুনিয়াটা বড়ই রহস্যময় চাচা, মানব চরিত্রও তাই। একদিক দেখে আরেক দিক কিছুই বোঝার উপায় নেই। অর্থাৎ কলুষমুক্ত হলে আর ব্যক্তিত্বের জোর থাকলে কেউ কি এভাবে পালিয়ে যায়? মিথ্যা হলে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি কি মিথ্যাকে এভাবে ভীরুর মতো মেনে নেয়? বুকে বল থাকলে এর মোকাবেলায় অবশ্যই তারা দাঁড়াতেন। তাতে ফল কি হতো? জেহাদ করে নিজেকে নিষ্কলুষ প্রমাণ করার পর তাদের মতো মানুষকে আর শাহজাদার সাথে সম্পর্ক স্থাপন করতে আসতেন না? সে রুচি তাদের থাকত? অনর্থক তিক্ততা বৃদ্ধি করতে আসবেন কেন তারা? চাচা, সমানে সমানে হলে অবশ্য কথা আলাদা ছিল, কিন্তু তারা যেখানে গরিব আর ব্যবধানটা বিরাট, সেখানে তো এ প্রশ্ন প্রকট। শাহজাদা পুনরায় ক্লিষ্ট হাসি হেসে বললেন, কিসের উপর যুক্তি খাড়া করছেন চাচা? তলাটাই নেই যেখানে, সেখানে এরকম বুননির কোনো মূল্য আছে কি? তা যাই বলুন শাহজাদা, কেন যেন আমার মনে হচ্ছে তাদের এ পরিচয় সত্য নয়, আসল পরিচয় অন্ধকারেই রয়ে গেছে। চাচা যান, যা প্রকাশ পেয়েছে তাকে অন্ধভাবে সত্য মনে না করে আরও গভীরে সন্ধান করলে হয়তো পৃথক ফল বেরোত। সত্যি আপনার এই ধারণা চাচা? কালাপাহাড় সাহেব অনুনয় করে বললেন, এভাবে নিশ্চেষ্ট হয়ে না থেকে একটু চেষ্টা করুন ছোট হুজুর, নিজে আবার ভালো করে খবর নিন। শাহজাদা উদাস কণ্ঠে বললেন, তা নিয়েই বা আর ফায়দা কি চাচা? হয়তো দেখব ইতোমধ্যেই তিনি আমার নাগালের বাইরে চলে গেছেন। শাহজাদা, আমাদের জানা খবর সত্যিই যদি মিথ্যা হয়, তাহলে তো তারা রাগ অভিমান করে অন্য কিছু করে বসতে পারেন। দৌলত জাহান আম্মি এত জলদি শাহজাদার প্রতি এত কঠিন হবেন, এ কি শাহজাদার ধারণা হয়? তা বলা যায় কি করে? মানুষের মাথায় কখন কোন খুন চাপে? তা সে যাই হোক, ফলাফলটা শুভ হলে শাহজাদা দিলে এই সান্ত্বনা তো থাকত যে যাকে তিনি এত ভালোবেসেছিলেন তিনি আসলে নোংরা কিছু নন, একজন সহি ইনসান। শাহজাদা দাউদ খানের দিলে আবার টনটন করে নড়ে উঠল। সীমাহীন হতাশার মাঝে তিনি একটা প্রেরণা খুঁজে পেলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি চাপা একটা নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে চাচা, ডুবা কিস্তি আবার একটু সেচেই তাহলে দেখি। শাহজাদার চোখে মুখে বেদনা ফুটে উঠল। তিনি করুণ কণ্ঠে বললেন, কিঞ্চিত সান্ত্বনাও যদি মিলে এই ভরাডুবির বাজারে তার মূল্যই বা কম কি চাচা? সেনাপতি কালাপাহাড়ের নিকট থেকে বিদায় নিয়ে শাহজাদা দাউদ খান নয়া উদ্যমে আবার অনুসন্ধানের কাজে মনোনিবেশ করলেন এবং মুরাদ খানদের চেনা জানা মানুষের কাছে লোক পাঠাতে লাগলেন। তা দেখে শাহজাদার খাস বান্দা কোরবান আলী এক সময় শাহজাদাকে বলল, হুজুর, এ ব্যাপারে আমার কাছে একটা ছোট্ট খবর আছে। শাহজাদা সাগ্রহে প্রশ্ন করলেন, কিরকম? কোরবান আলী বলল, ঘটনার সত্যতা প্রমাণ করার জন্যে আমাদের দুলাহ মিয়া হাসু খান হুজুরকে একদিন বলতে শুনলাম, মুরাদ খানের সাথে এক বাড়িতে বসবাসকারী মাসুম গজনবী নামের কে একজন সামান রক্ষী আছেন, তিনিও নাকি মুরাদ খানদের ওই ভেতরের খবর জানেন না।
শাহজাদা বিরক্ত হয়ে বললেন, তাহলে আর এটা এমন কি খবর হলো? কোরবান আলী সাহস করে বললেন, আমার বিশ্বাস হুজুর, কে এ মাসুম গজনবী, তাকে ডেকে নিলেই হয়তো হদিশ কিছু পাওয়া যেত। একই বাড়িতে থাকতেন যখন তারা। শাহজাদা উৎকণ্ঠ হয়ে বললেন, কোরবান আলী? আর না হোক হুজুর, অন্তত তাদের আত্মীয় স্বজনের খবর যদি কিছু নিতে পারতেন। কারা তাদের আত্মীয় স্বজন, কারা তাদের কাছে আসতেন যেতেন, এটা তো তিনি দেখেছেন। উৎসাহিত হয়ে উঠে শাহজাদা বললেন, ঠিক ঠিক, এ কথা মন্দ বলনি। শাহজাদা তাই করলেন। খোঁজ করে মাসুম গজনবীকে ধরে আনার জন্যে তিনি পাইক পাঠিয়ে দিলেন। যথাসময়ে মাসুম গজনবীর সাথে নিয়ে পাইক এসে হাজির হলে শাহজাদা মাসুম গজনবীকে নিয়ে এক নির্জন কক্ষে বসলেন। শাহজাদা দাউদ খানের তলব নিয়ে হঠাৎ পাইক গিয়ে হাজির হয় মাসুম গজনবী ভয় পেয়ে গিয়েছিলেন। শাহজাদার সামনে বসে কেবলই তিনি কাঁপতে লাগলেন। তা দেখে শাহজাদা আশ্বাস দিয়ে বললেন, ভয় নেই, আপনার কোনো কসুরের জন্য আপনাকে ডাকেনি। আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করব আপনাকে। মাসুম গজনবী আশ্বস্ত হয়ে বললেন, হুজুর, আপনি তো আমাদের ফুলবাগানের রক্ষক মুরাদ খান সাহেবকে চিনতেন? জি হুজুর, চিনতাম। কি করে চিনতেন? এককালে আমরা আপনাদের ওই বস্তিতে এক জায়গায় থাকতাম হুজুর। এরপর যখন আমরা হুজুরদের দেয়া সরকারি মাকানে উঠে এলাম, তখন আমরা এক জায়গাতেই ছিলাম, আমাদের মধ্যে যাতায়াত ছিল। তাই নাকি? আপনি আমাদের ওই ফুলবাগানের পাশের মহল্লায় থাকতেন? জি হুজুর, এখন আমি সেখানেই আছি। আচ্ছা, তা মুরাদ খানেরা হঠাৎ করে কোথায় চলে গেলেন, তা কি কিছু বলতে পারেন? জি না হুজুর। তাদের কোনো আত্মীয় স্বজন আছেন, তা কি আপনি জানেন? তাও ঠিক জানি না হুজুর। কোনো আত্মীয় স্বজনকে আসতে এখানে তো কখনো দেখিনি, তবে কহলগাঁয়ের দু একবার তারা যেতেন। তাহলে আপনার কি ধারণা, তারা কি সেখানে গেছেন? এটাও তো ধারণা করা শক্ত হুজুর। তারা চলে যাবেন এটুকুই কেবল বলেছিলেন। কহলগাঁয়ে না কোথায় যাবেন এমন কোনো ইঙ্গিত তারা দেননি। শাহজাদা উদ্গ্রীব হয়ে বললেন, তারা চলে যাবেন এ কথা আপনাকে বলেছিলেন? জি হুজুর, আমাকে আর আমার স্ত্রীকে তা বলেছিলেন। কবে সে কথা বলেছিলেন? যে রাতে তারা চলে গেলেন হুজুর, সেদিন সাঁঝ রাতে। তখন কি আর জানি ওই রাতেই চলে যাবেন তারা? তা ওদের পরিবারের মোটামুটি খবর তো আপনি জানতেন, তাই না? জি, জানতাম। ওই দৌলতজাহানের পিতাকে, তার নাম কি, তা কি আপনি জানেন? মাসুম গজনবী ঘাবড়ে গেলেন, কিছুটা আনমনা হয়েও গেলেন। তিনি কি বলবেন স্থির করতে না পেরে কেবলই তিনি আমতা আমতা করতে লাগলেন। তা লক্ষ্য করে শাহজাদা ফের বললেন, ঘাবড়ানোর কারণ নেই, আপনি যে তা জানেন না আমি শুনেছি। আমি নিশ্চিত হওয়ার জন্যে এটা জিজ্ঞাসা করেছি। হুজুর, আপনি তো আগেই নাকি কাকে বলেছেন এ বিষয়ে কিছু আপনি জানেন না? জি, তখন আমি তাই বলেছিলাম। এখনও তো তাই বলবেন না অন্য কথা আছে? জি হুজুর, আছে। শাহজাদা সজাগ হয়ে বললেন, আছে? জি, তখন আমি জানতাম না, কিন্তু এখন অল্প কিছু জানি। শাহজাদা চমকে উঠলেন। চমকে উঠে বললেন, জানেন? দৌলতজাহানের পিতৃপরিচয় মানে তার জন্ম বৃত্তান্ত জানেন? জি না হুজুর, অতটা জানি না, তবে একটা কথা জানি। কি কথা? দৌলতজাহান কোনো অবৈধ সন্তান নন, তিনি যোগ্য পিতারই সন্তান। পুনরায় চমকে উঠে শাহজাদা আকুল কণ্ঠে বললেন, আছেন? তার পিতা আছেন? জি না হুজুর, এখন নেই, তিনি মারা গেছেন। গজনবী সাহেব, তিনি নাকি একজন সম্ভ্রান্ত ব্যক্তিই ছিলেন। বলেন কি? তাহলে কে তিনি, কি নাম, কোথায় মাকান? আমি তো হুজুর এর বেশি কিছু আর জানি নে। জানেন না? জি না হুজুর, কিছুই জানেন না? জি না। বিপুলভাবে উৎসাহিত হয়ে শাহজাদা ফের হতাশ হলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে এ কথাই বা জানলেন আপনি কোথায়? ওই দৌলতজাহানের আম্মার কাছে হুজুর। কবে কথা জানলেন? যে রাতে তারা তান্ডা ছেড়ে চলে গেলেন, ওই দিন সাঁঝরাতে দৌলতজাহানের আম্মা আমাদের, মানে আমাকে আর আমার স্ত্রীকে ডেকে নিয়ে এটুকুই শুধু বললেন। তাজ্জব! তাহলে এতদিন যা বললেন না, ওই সময় আপনাদের তিনি সে কথা বলে গেলেন কেন?
কথায় কথায় বললেন, হুজুর, আমি আর আমার স্ত্রী যে দৌলতজাহানের আম্মাকে মায়ের মতো শ্রদ্ধা করি, বাইরের ওই কুৎসার কারণে আর 5 জনের মতো আমরাও তাদের ঘৃণা করতে পারি বলেই কথায় কথায় এ কথা তিনি বললেন। কি বললেন? বললেন, দেখো গজনবী, এ দুনিয়ার কিছু মানুষ কতই না নোংরা। একজন সম্মানী আর নামজাদা পিতার সন্তানের ব্যাপারেও কি জঘন্য বদনাম ছড়াতে পারে তারা। শাহজাদা ব্যস্ত কণ্ঠে বললেন, তখনই আপনি সে লোকের নাম পরিচয় জানতে চাননি? চেয়েছি হুজুর, কিন্তু দৌলতের আম্মা এড়িয়ে গিয়ে বললেন, থাক, ওসব কথা নিয়ে এখন আর কথা বলে কি হবে। আমি আরেকটু পিড়াপিড়ি করতে উনি ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, আর 5 জনের মতো তুমিও তাহলে সন্দেহ করো আমাকে? এরপর আর প্রশ্ন করতে সাহস করেনি হুজুর। একটু থেমে শাহজাদা ফের বললেন, তাহলে এ কথাটা আমাদের কাছে গোপন করলেন কেন তারা? কেন আমাদের বললেন না? মাসুম গজনবী বললেন, তা তো বলতে পারবো না, তবে প্রথমেই নাকি হুজুরেরা তাদের চূড়ান্তভাবে অপমান করেছেন। আম্মা বেগমে এসে নাকি অনেক খারাপ কথা বলেছেন। আমার মনে হয় সেজন্যই তারা গোস্বা করে বলেননি। গজনবী সাহেব, এটা আমার ধারণা হুজুর, স্রেফ ধারণা। শাহজাদা নির্বাক হয়ে গেলেন। নীরবে বসে এ কথার যথার্থতা অনুভব করতে লাগলেন। ভাবতে ভাবতে চমক ভাঙার মতো হঠাৎ তিনি ব্যস্ত কণ্ঠে বললে, তখনই আপনি তাহলে এই খবরটা জানাননি কেন আমাদের? একটা ভুলের উপর এত কিছু ঘটে যাচ্ছে দেখেও আপনি চুপচাপ রয়ে গেলেন, একটুও আমাদের জানালেন না? মাসুম গজনবীও ব্যস্ত কণ্ঠে বললেন, জানাতাম হুজুর, পরের দিন সকালেই জানাতাম, কিন্তু সকালে যেই দেখলাম তারা আর নেই, তখন আর সাহস করিনি। কেন? তারাও নেই, আমিও এটুকু ছাড়া আর কোনো কিছুই জানি না। আমার স্রেফ এটুকু জানার মূল্য কি হতো হুজুর? গজনবী সাহেব, ওদিকে আবার হুজুরদের সাথে তারা আর কিছুতেই কুটুম্বিতা করবেন না, এ কথা স্পষ্ট করে জানিয়ে গেলেন। এমত অবস্থায় এ ব্যাপারে কথা বলতে গিয়ে আমি আবার কোন ফ্যাসাদে পড়ি, এ ভয়ে জানাইনি হুজুর। ভাবলাম চুকে বুকে গেছে, তা নিয়ে আর ঘাঁটাঘাঁটি না করতে যাওয়াই ভালো। শাহজাদা আফসোস করে বললেন, উহু, কি সর্বনাশ আপনি করেছেন গজনবী সাহেব। সকালে যদি এটুকুই আপনি জানাতেন, তাহলে তখনই তালাশ করে হয়তো তাদের নাগাল ধরতে পারতাম আমি। এখন কোথায় না কোথায় চলে গেলেন তারা। শাহজাদা ছটপট করতে লাগলেন। মাসুম গজনবী ভীত কণ্ঠে বললেন, কসুর আমার মাফ হয় হুজুর। জবাবে শাহজাদা কোনো মতে বললেন, আপনি এবার আসুন। গজনবী সাহেব ভয়ে ভয়ে বেরিয়ে গেলেন। শাহজাদা টলতে টলতে এসে বিছানায় শুয়ে পড়লেন। সেনাপতি কালাপাহাড়ের নসিহত ফলপ্রসূ হল। তার ধীশক্তির প্রতি শাহজাদার শ্রদ্ধা আরও বেড়ে গেল। ভরাডুবির বাজারে সত্যি তিনি মস্ত বড় সান্ত্বনা খুঁজে পেলেন। দৌলতজাহানের পিতৃ পরিচয় আছে, সম্মানজনক পিতৃ পরিচয়। যার সাথে এত মহাব্বত ছিল তার, সে রমণীর অতীত আদৌ হীন নয়, তুচ্ছ বা ম্লান নয়। অতীত তার উজ্জ্বল, জন্ম ইতিহাস সফেদ। শাহজাদার দিলে আলোর পরশ লাগল। অপরিসীম লজ্জার অন্ধকার সরিয়ে দিল তার রোশনাই হয়ে উঠল। শাহজাদা সান্ত্বনা খুঁজে পেলেন। এ সান্ত্বনা এবার শাহজাদাকে অশান্ত করে তুলল। নিছক এক ভ্রান্তির ঘোরে যে অঘটন ঘটে গেছে তা সংশোধনের জন্যে ফের অস্থির হয়ে উঠলেন তিনি। যে নিরপরাধ তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার বেদনায় তিনি ছটপট করতে লাগলেন। বিছানা থেকে উঠে তিনি শক্ত হয়ে দাঁড়ালেন। প্রথমে তিনি প্রতিবাদ নিয়ে স্বজনদের কাছে ছুটে গেলেন। কুৎসার কণ্ঠরোধ করতে শাহী মহল তোলপাড় করে তুললেন। নানাজনকে নানাভাবে আসল তথ্য জানালেন, কিন্তু এত করেও তিনি ফের দমে গেলেন। তার উৎসাহের অনুপাতে সাড়া তেমন পেলেন না। তার আম্মাজান যদিও বা কিছুটা বিশ্বাস করলেন, তার অগ্রজ সুলতান বায়েজিদ খান আদৌ কোনো গুরুত্ব দিলেন না। ধাপ্পাবাজি বলে এক কথায় এ তথ্য নাকচ করে তিনি সরাসরি মন্তব্য করলেন, ছলনায় যারা অভ্যস্ত এমন ভিত্তিহীন অনেক কথায় তারা অনায়াসে অনেককে বলতে পারে। শাহজাদা হোঁচট খেলেন, কিন্তু তিনি থামলেন না। কারো কাছে তেমন কোনো আশা উৎসাহ না পেয়ে আবার তিনি সেনাপতি কালাপাহাড়ের শরণাপন্ন হলেন। কালাপাহাড় সাহেব শোনামাত্রই এ কথা লুফে নিলেন এবং সোল্লাসে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, এই হলো আসল ঘটনা। উৎসাহ পেয়ে শাহজাদা বললেন, সত্যিই চাচা?
আপনি তাই মনে করেন? মনে করার কথা নয়, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই ছোট হুজুর। আমার পর্যবেক্ষণ এই কথাই বলে। এই হলো আসল তার পরিচয়। চাচা যান, খোলামকুচি নয়, রত্ন। এই খবর একদম নিশ্চিত। এখন তা পাওয়ার আশা করলে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না শাহজাদা, মাটিটা খুঁড়তেই হবে। চাচা হুজুর। শাহজাদার দৃষ্টিতে অসহায়তা লক্ষ্য করে কালাপাহাড় সাহেব চাপ দিয়ে বললেন, রত্নের খনি জেনেও কেউ খুঁড়তে নারাজ হলে রত্নের প্রতি সে ব্যক্তির আসলে কোনো আগ্রহ নেই, এটা তার কেবলই এক অলস কৌতূহল। এটুকুই প্রমাণ করে ছোট হুজুর। এর অধিক আমার আর কিছু বলার নেই। কালাপাহাড় সাহেবকে আর অধিক বলতে হয়নি। শাহী মহলের নিরবিচ্ছিন্ন নিরুৎসাহে শাহজাদা দাউদ খানের গতি কিঞ্চিত শ্লথ হয়ে গিয়েছিল। প্রয়োজন ছিল তার বিশ্বাস সমর্থনের, দরকার ছিল বাড়তি কিছু উৎসাহের। তার জঙ্গি চাচার কাছে তিনি সবই তা আশার অধিক পেয়ে গেলেন। গজনবিদ্যা খবরটা কেউ বিশ্বাস না করলেও শাহজাদা তা অবিশ্বাস করতে পারেননি। এক্ষণে তার ওই বিশ্বস্ত জনের অবিচল বিশ্বাস সেই সাথে যোগ হয়, তিনি দুর্বার হয়ে উঠলেন। অনুসন্ধান করার জন্যে নানা দিকে লোক পাঠিয়ে ক্ষান্ত তিনি হলেন না, নিজেও অনুসন্ধানে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবার লক্ষ্য দৌলতজাহানের পিতৃ পরিচয় নয়, শুধু দৌলতদের খুঁজে পাওয়াই চাই তার। মৌকাও তিনি পেয়ে গেলেন। এ সময় পাটনার দুর্গ মজবুত করে তোলার জন্য কাজ জোরদারভাবে চলছিল। মুঘল হামলা রোধ করার শক্তিশালী ঘাঁটি। এই নির্মাণ কাজ পরিদর্শন করার দায়িত্ব শাহজাদা দাউদ খানের উপর অর্পণ করে সুলতান বায়েজিদ খান অবিলম্বে তাকে পাটনায় যাওয়ার নির্দেশ দিলেন। সুলতানের এ নির্দেশ শাহজাদা লুফে নিলেন। নির্দেশ পালনের জন্য তিনি খোঁজ দিলে তৈরি হয়ে গেলেন। পাটনায় পৌঁছানোর পথেই তার সামনে পড়বে কহলগাঁও এবং অন্যান্য এলাকা। কহলগাঁওয়ে দৌলতদের কিছু আত্মীয় বা পরিচিত জন আছেন। সবার আগে এদিকে তার তালাশ করা প্রয়োজন ছিল। এ আদেশ তার প্রয়োজনের পথ সুগম করে দিল। কালবিলম্ব না করে শাহজাদা দাউদ খান বাছাই বাছাই সেপাইয়ের ক্ষুদ্র একটি নিরাপত্তা বাহিনী সহ তার খাস বান্দা কোরবান আলীকে সঙ্গে নিয়ে পাটনার পথে রওনা হলেন। তান্ডা থেকে পাটনায় যাওয়ার দুই পথ, জলপথ, স্থলপথ। জলপথ গঙ্গা নদী, পাটনা শহর তান্ডার মতোই গঙ্গার তীরে অবস্থিত। এই গঙ্গা নদীর তীরে তীরে সামনে পড়ে সরকিগলি, চম্পা, কহলগাঁও, মুঙ্গের ইত্যাদি বর্ধিষ্ণু শহর ও নদীবন্দর। স্থলপথে রওনা হলেও এসব এলাকার কোনোটার উপর দিয়ে কোনোটার পাশ দিয়ে পাটনায় যাওয়া যায়। সন্ধান কাজের সুবিধার্থে শাহজাদা বজরা নিয়ে নদীপথে রওনা হলেন। চৌকস, দাঁড়ি, মাল্লা শক্ত হাতে দাঁড় টেনে পাল তুলে উজান স্রোতে বজরা ছুটিয়ে চলল। প্রথমে সামনে এলো সরকিগলি, এরপর চম্পা। শাহজাদা এসব স্থানে না থেমে একটানা কহলগাঁয়ে এসে বজরা ভেঙে দিলেন এবং দৌলত জাহানদের আত্মীয় স্বজনদের সন্ধানে বেরোলেন। নিরাপত্তা দলটি দূরে দূরে রেখে কোরবান আলীকে সঙ্গে নিয়ে শাহজাদা বস্তির মধ্যে ঢুকে গেলেন। সন্ধান করতে শুরু করে শাহজাদা বুঝতে পারলেন এ কাজটি বড়ই কঠিন কাজ। সেই সাথে বুঝতে পারলেন কেন তার অনুচরেরা অচিরেই কিছু উদ্ধার করতে পারছে না। দৌলত জাহানের পরিবারটি তাদের কাছে যত চেনাই হোক, একান্তই এই সাধারণ মানুষগুলির বাইরে কোনো অস্তিত্বই তাদের নেই। কহলগাঁয়ের যে দু চারজন শাহজাদাকে চিনতেন, দেখা মাত্রই তারা তার কাছে ছুটে এলেন। যারা চিনতেন না তারা ও শাহজাদাকে এক সম্ভ্রান্ত মুসাফির মনে করে কাছে কোলে আনাগানা করতে লাগলেন। এদের সবাইকে শাহজাদা এক এক করে দৌলত জাহানদের আত্মীয় স্বজনের হদিশ জিজ্ঞাসা করতে লাগলেন। তার চেনা জানা লোকেরাও খবর করতে লেগে গেলেন, কিন্তু ফল কিছু হল না। বেলাভর মহল্লা মহল্লায় ঘুরেও শাহজাদা কোনো হদিশ পেলেন না। তান্ডা শহরের কে বা কোন দৌলত জাহান আর দিনার বানুর কহলগাঁয়ে কে বা কোন আত্মীয় স্বজন আছেন, এই খবর শাহজাদাকে কেউ দিতে পারল না। ঘুরে ঘুরে কোরবান আলী হতাশ হয়ে গেল, কিন্তু শাহজাদা দমলেন না। বজরায় ফিরে আহারান্তে শাহজাদা দাউদ খান পুনরায় বেরোলেন। ঘুরে ঘুরে শেষ বেলায় তিনি এক বৃদ্ধ লোকের সন্ধান পেলেন। বৃত্তান্ত শুনে এই লোকটি এগিয়ে এসে বললেন, হ্যাঁ হুজুর, আমার বাড়ির পাশে এক ঘর লোক বাস করতেন। ওই রকম নামেরই
এক সমত্ব মেয়েকে নিয়ে তান্ডার এক ভদ্র মহিলা তাদের মাকানে মাঝে মধ্যে আসতেন, কিন্তু আমার সেই প্রতিবেশী তো আর এখানে থাকেন না, তিনি সপরিবারে চলে গেছেন। শাহজাদা সবিস্ময়ে বললেন, চলে গেছেন মানে? গৌড়ে সেবার পর যে লড়াইটা হুটপিট করে হয়ে গেল, সেই সময় সেখান থেকে 4-5টা পরিবার এখানে এসে সাময়িকভাবে বসবাস করতে থাকে। পরে তারা সকলে আবার স্বস্থানে বা অন্য স্থানে চলে যায়। এই পরিবারটা এ পর্যন্ত এই কহলগাঁয়েই ছিল। অল্প কিছুদিন আগে রুজির ধান্দায় তারা আবার সাসারামের দিকে কোথায় যেন চলে গেলেন। শাহজাদা নিরাশ হয়ে প্রশ্ন করলেন, তাহলে ওই দৌলতজাহানদের কেমন আত্মীয় হতেন তারা, তার কি কিছু জানেন আপনি? জি না, তেমন কিছু জানি না। তবে শুনেছি নিয়ামতুল্লাহ সাহেব নামের এক প্রখ্যাত আলেম গৌড়ের সুলতান দ্বিতীয় গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের শাহী মহলে গৃহশিক্ষক ছিলেন। আমার ওই প্রতিবেশীর আব্বা সে আলেমের কীরকম এক ভাই হতেন। সে লোক তো মারা গেছেন, তার ছেলেই এখানে ছিলেন। তান্ডার ওই মহিলারাও ওই আলেম সাহেবের কে না কে হতেন। সেই সূত্রে ওই মহিলারা এদের এখানে আসতেন। এর বেশি আর কিছুই আপনি জানেন না? জি না হুজুর, আমি আর জানি না। তাহলে এমন কাউকে কি জানেন যিনি এ ব্যাপারে হদিশ কিছু দিতে পারেন? তেমন তো কাউকে জানি না হুজুর, তবে ওই আলেম সাহেবের খাদেমের বাড়ি শুনেছি ওই মুঙ্গেরে। আলেম সাহেবের নাকি বিশ্বস্ত সঙ্গে আর নকর। আলেম সাহেবের জীবিত অবস্থায় উনি নাকি আলেম সাহেবের কাজ ছাড়া হননি। আলেম সাহেব মারা গেছেন সেই কবে, ওনাকে এখন হয়তো ওই মুঙ্গেরেই পেতে পারেন। তাতে আর কি সুবিধা হবে? আর না হোক আলেম সাহেবের কে কী রকম আত্মীয়, কে কোথায় থাকেন, এসব খবর তো কিছু কিছু দিতে পারবেন। হ্যাঁ, তা বটে। আচ্ছা, ওসব থাক, আপনি বলুন তো, তান্ডার ওই মহিলারা বা তাদের কোনো বৃদ্ধ লোক ইদানিং এদিকে এসেছিলেন কিনা? মানে অল্প দিনের মধ্যে আপনি তাদের কাউকে এদিকে দেখেছেন কিনা? জি না, প্রায় বছরখানেক হলো আমি আর তাদের কাউকে দেখিনি। শাহজাদাও ওই বৃদ্ধ লোকটির মাকানের কাছে গেলেন, তার চারপাশের আর কয়েক ঘর লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু ওই বৃদ্ধের কথার অতিরিক্ত কোনো তথ্যই তিনি পেলেন না। ফিরে এসে শাহজাদা বজরা ভাসিয়ে দিলেন। তিনি স্থির করলেন পাটনার কাজ শেষ করে ফেরার পথে তিনি ওই আলেম সাহেবের নওকরের খোঁজ করবেন। দৌলতজাহানদের আত্মীয় নন আলেম সাহেবের নওকর। তদুপরি তান্ডা থেকে আসা ওই মহিলারা দৌলতজাহানেরাই বা অন্য কেউ, এ নিয়েও শাহজাদার দিলে খটকা রয়েই গেল। ফলে ওই নওকরকে তালাশ করার উপর আপাতত তেমন গুরুত্ব তিনি দিলেন না। কিন্তু বজরা যখন মুঙ্গেরের কাছে এলো, তখন শাহজাদার মনের গতি ঘুরে গেল। দুর্বল উৎস হলেও এর আকর্ষণ তিনি এড়িয়ে যেতে পারলেন না। মুঙ্গেরের বজরাঘাটে বজরা ভেড়ানোর আদেশ দিলেন। মুঙ্গেরে এসে আলেম নিয়ামতুল্লাহ সাহেবের নওকরকে খোঁজ করার মধ্যে শাহজাদা একটা সুবিধা দেখতে পেলেন। কহলগাঁয়ে তার সবচেয়ে যে বড় অসুবিধা ছিল তা হল আওরাত নিয়ে কারবার। খ্যাতি শ্রুতিহীন সাধারণ দুই মহিলার ভিনদেশে আত্মীয় স্বজন খোঁজ করে বের করা একদিকে যেমন আধার ঘরে সুই খুঁজে বেড়ানো, অন্যদিকে তেমনি খোদ শাহজাদা হয়ে গাঁও গ্রামের আওরাতের মতো দুজন সাধারণ মেয়ের আত্মীয় স্বজন খোঁজ করাও দৃষ্টিকটু ব্যাপার। খোঁজ করার কালে অনেকের দৃষ্টিতে অনেক কৌতূহল লক্ষ্য করেছেন তিনি। ফলে তিনি অনেকখানি সংকোচ বোধ করেছেন। এই নওকরের বেলায় সেসব বালাই নেই। নিজে তিনি তুচ্ছ লোক হলেও তার পরিচিত তুচ্ছ নয়। বিখ্যাত এক আলেমের তিনি নওকর। এই মুঙ্গেরেই তার বাড়ি। কেউ চিনুক না চিনুক, তার খোঁজ করার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য আছে। অন্যদিকে তেমনি খোদ শাহজাদা মুঙ্গেরের ঘাটে বজরা ভিড়িয়ে দিয়ে শাহজাদা তখনই বজরা থেকে নামলেন না। খোঁজ করার কাজে আগে সেপাই আর অনুচরদের প্রেরণ করলেন। নৌকটির সন্ধান বা অন্য কোনো উৎস পেলেই তাকে তা তৎক্ষণাৎ জানানোর নির্দেশ দিয়ে তিনি তাদের বিভিন্ন দিকে পাঠিয়ে দিলেন। অনুসন্ধান চলতে লাগল। শাহজাদা উদ্গ্রীব হয়ে বজরার মধ্যে বসে রইলেন। অনেক সময় অতিবাহিত হওয়ার পরও কাউকে খবর নিয়ে ফিরে আসতে না দেখে শাহজাদা চিন্তিত হয়ে পড়লেন। বজরার মধ্যে কেবলই উঠবস করতে লাগলেন। আরও কিছুক্ষণ পর এক সেপাই হতাশ চিত্তে ফিরে এসে জানালো সে খাদেম বা নওকরের এককালে এখানেই বাড়ি ছিল, কিন্তু দীর্ঘকাল আগে থেকেই সে আর এখানে থাকে না। তার
বাড়ি ঘরও নেই। শাহজাদা প্রশ্ন করলেন, এ খবর তুমি কোথায় পেলে? সেপাইটি বলল, পথিমধ্যে হুজুর। রাস্তার মাঝে এক লোক এ খবর আমাকে দিলেন, এর বেশি সে লোক আর কিছুই জানে না। সে খাদেমের বাড়ি যেখানে ছিল সেখানে তুমি গিয়েছিলে? জি না হুজুর, তার বাড়ি নাকি এ শহরের দক্ষিণ প্রান্তে, সেখানে তার কেউ নেই। শাহজাদা রুষ্টকণ্ঠে বললেন, এই হলো তোমাদের সেপাইদের মগজ। তার কেউ না থাকলেও তার প্রতিবেশীরা তো আছেন, তারা তো আরও খবর দিতে পারতেন তোমাকে। সেপাইটি সসংকোচে বলল, জি হুজুর, তা বোধহয় কিছু দিতে পারতেন। কিছু নয়, অনেকটাই পারতেন। যাও, জলদি আবার গিয়ে খোঁজ করো সেখানে। জি হুজুর। তৎক্ষণাৎ আবার সেপাইটি ছুটল। শাহজাদা বসে বসে ভাবতে লাগলেন, তার এ অভিযান ফলপ্রসূ হল না। লোকজন তার বাইরে, তারা না ফিরলে বজরা ছাড়ার উপায় নেই দেখে তিনি চুপচাপ বসে রইলেন। বেলা ক্রমেই পড়ে এলো। তা দেখে তিনি তার খাস বান্দাকে বললেন, কোরবান আলী, আর বসে থাকতে ভাল লাগছে না, চলো নেমে একটু নদীর তীরে হাঁটাহাঁটি করি। কোরবান আলীও মনে মনে তাই চাচ্ছিল। তৎক্ষণাৎ সে খুশি হয়ে বলল, জি হুজুর, চলুন। কোরবান আলীকে সাথে নিয়ে শাহজাদা নেমে এলেন। ঘাটের উপর খুবই ভিড়। মুঙ্গেরের বজরাঘাট মশুর ঘাট। ভিড় এড়িয়ে শাহজাদা নদী তীরের একদিকে সরে এলেন। ফাঁকে এসে দেখলেন সুন্দর ও সরল নদী তীর, পায়ে হাঁটার পরিচ্ছন্ন এবং প্রশস্ত শুকনো পথ, বালির বাহুল্য নেই। পথের পাশে অল্প একটু দূর দিয়ে পথ বরাবর অসংখ্য দোকানপাট ও সরাই ছাউনির লম্বা এক সারি। ছোট বড় দোকান, আড়ত, সরাই ছাউনির একটার পর একটা নদীর পাল্লা দিয়ে অনেক দূরে লম্বা হয়ে চলে গেছে। দোকানপাট আর সরাইগুলোতে গ্রাহকেরা ভিড় করছে। এরা অধিকাংশই ভিনদেশী। এদের থেকে ফাঁকে নদীর কোল ঘেঁষে এই পায়ে হাঁটার পথ ধরে অল্প কিছু হাওয়া পিয়াসী লোকজন হাঁটাহাঁটি করছেন। কোরবান আলী সহকারে শাহজাদা দাউদ খানও তীর বরাবর হাঁটতে লাগলেন। আনমনে হাঁটতে হাঁটতে তারা অনেক দূরে চলে এলেন। দোকানপাট এদিকে পাতলা হয়ে এসেছে। ছোট ছোট চালা ছাউনি ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে। গ্রাহকদের ভিড়ও এদিকে অপেক্ষাকৃত কম। তবে এ বজরাঘাট ব্যস্ত ঘাট হেতু এদিকেও কেনাকাটা কম বেশি চলছে। আনমনে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন তারা। হঠাৎ একজনের এক আকর্ষণীয় আওয়াজে শাহজাদা এবং কোরবান আলী থমকে দাঁড়িয়ে গেলেন। আওয়াজ আসছে তাদের একদম পাশের এক দোকান থেকে। তারা দোকানের দিকে ঘুরে দাঁড়ালেন। দেখলেন পাগলাটে চেহারার এক প্রৌঢ় দোকানদার তার মশলাপাতির ছোট্ট এক দোকানে বসে তার জনৈক সঙ্গীকে উদ্দেশ্য করে বলছেন, আব্বে বাংলার বাদশাহ, আবে শাহানশাহ, ঘুমবি তো তান্ডাই যা, শাহী মহলে তোর জন্য ফরাস পাতা আছে, খামাখা কেন মুহূর্তে এই দোকানের কাছে এসেছিস? যাকে উদ্দেশ্য করে দোকানদার সাহেব এই উক্তি করছেন সে একজন বালক। দোকানের এক ধারে বসে বেড়ার সাথে হেলান দিয়ে বালকটি ঝিমুচ্ছিল। ধমক খেয়ে বালকটি সোজা হয়ে বসল এবং বড় একটা হাই তুলে নির্বিকার কণ্ঠে বলল, আমাকে কিছু বলছেন দাদু? একই রকম টিপ্পনি কেটে দোকানদার সাহেব বললেন, হ্যাঁ তোমাকে? তবা তবা, তোমাকে কিছু বলতে পারি? তুমি খোদ শাহনশাহ বায়জিদ খান কাররানি, স্বাধীন বাংলার স্বাধীন সুলতান। বাঙ্গালা, বিহার, উড়িষ্যা গোটাই তোমার তালুক। তোমাকে এই বান্দা কিছু বলতে পারে? দাদু, মেহরবানি করে এসে এই দোকানের শোভাবর্ধন করেছ, এই তো ঢের। আবার গাল দিচ্ছেন? ফের চিৎকার করে উঠে দোকানদার সাহেব বললেন, মুগুর যে এখনো মারেনি, এই তো ভাগ্যি, বেটা নালায়েক নাদান। শুধু একজনকেই তার পাওনাটা দিতে পারেনি বলে কি আর কেউ একটা কড়ি আমার কাছে পাবে? দোকানের এই মিসকিন হালত কেন? আহা, কি করতে হবে সেই কথাটা বলেন না। তবে রে উল্লুক, মাল কই? দোকানে আমার মাল কই? মহাজনের পাওনা গুন্ডা সব শোধ। দুপুরে তোকে পই পই করে বলিনি মহাজনকে বলে আয় আর কিছু মাল পাঠিয়ে দিক? গাগত নেড়ে একটু যাবি আর বলেই চলে আসবি, এটুকুও পারবি নে? বসে বসে স্রেফ ঘুমোবি? আরে বলে তো সে কখন আমি এসেছি, মাল হয়তো একটু পরেই এসে পড়বে। হ্যাঁ বলে এসেছিস? কেন, দুপুরে তো খাওয়ার পরেই গেলাম, তারা বলল সন্ধ্যার মধ্যেই মাল যাবে। দোকানদারের চোখমুখ সঙ্গে সঙ্গে উদ্ভাসিত হয়ে উঠল। তার মধ্যে আর রাগ গোসার লেশমাত্রও রইল না। তিনি খোঁজ দিলে বললেন, তাই নাকি?
বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তা সে কথা বলবি তো শাহানশাহ, অযথা গালমন্দ করে কতটা গুনাহ করে ফেললাম। যা যা, চোখ মুখটা ধুয়ে একটু নাস্তা পানি করে আয়। নাস্তা পানি? হ্যাঁ হ্যাঁ, নাস্তা পানি নে, এই নাস্তা পানির দামটা নে। বালকটি আপত্তি করে বলল, না দাদু, আমার মোটেও ভুখ লাগেনি, নাস্তা করতে হবে না। দোকানদার ফের রেগে গেলেন। তিনি সরসে বললেন, কি বললি, ভুখ লাগেনি? আমার সাথে চালাকি? সেই কেন দুপুরে এক টুকরো খেয়েছিস, এখন প্রায় সন্ধে, ছেলে মানুষের পেটে এতক্ষণ কিছু থাকে? আছে দাদু আছে, বেচাকেনা নেই, শুধু শুধু বাড়তি খরচের দরকারটা কি? আমার করি আমি খরচ করব, তোর তাতে কি শুনি? তোর মাহিনে আমি খরচ করছি? না মানে? ওরে বেয়াকুফ, আমি মুখ দেখলে পেটের খবর বলতে পারি, ভুখ না থাকলে মুখটা এতটা শুকিয়ে যায়? যা যা, কিছু খেয়ে আয়। নকরি করবি বলে কি পেট মেরে করবি? দাদু, আখেরে আমাকে জবাব কিন্তু দিতেই হবে। দোকানদার সাহেব একটা মুদ্রা তুলে জোর করে বালকটির হাতে গুজে দিলেন। বালকটি হাসতে হাসতে বেরিয়ে গেল। ঠায় দাঁড়িয়ে থেকে এ দৃশ্য শাহজাদা অবাক হয়ে দেখলেন। বালকটি বেরিয়ে গেলে শাহজাদা কোরবান আলীকে বললেন, কি বুঝলে কোরবান আলী? জবাবে কোরবান আলী বলল, বুঝা আমার শেষ হয়েছে হুজুর, বেশ কিছু মশলাপাতি কিনতে হবে আমাদের, হুকুম পেলে সে কেনাটা আমি এখানেই কিনতে চাই। মতলব? দুটো কড়িও কোনো মতে এ দোকানে ঢুকিয়ে দিতে পারলে অনেকটা সবের কাজ হবে হুজুর। মেহেরবানি করে এজাজত দিন, কেনাকাটাটা এখানেই সেরে নি। শাহজাদা হেসে বললেন, চলো, বাড়তি তো দিতে পারবো না, ন্যায্যটা দিতে পারলেও তৃপ্তি। উভয়ে এগিয়ে এলেন। শাহজাদা অল্প একটু ফাঁকে দাঁড়িয়ে রইলেন। কোরবান আলী দোকানে গিয়ে দোকানদারকে সালাম দিয়ে বলল, কিছু মশলা কিনতে চাই দোকানদার সাহেব, কিছু মশলাপাতি দিন। সালাম নিয়ে দোকানদার সাহেব খোঁজ দিলে বললেন, বেশ বেশ, কি কি নেবেন বলুন? আপনার কাছে কি বড় কোনো মোড়ক আছে, মানে ঠোঙ্গা থলে? জি জি, যত বড় চাই তত বড়ই আছে। কি কতটুকু নেবেন তা আগে বলুন তো। দোকানদার সাহেব নিক্তিতে হাত দিলেন, কিন্তু কোরবান আলী যে ফিরিস্তি দিল তা শুনে দোকানদার ফের হাতের নিক্তি রেখে দিলেন এবং ক্ষুব্ধ কণ্ঠে বললেন, গরিব দোকান দেখে মস্করা করছেন জনাব? কোরবান আলী বিস্মিত কণ্ঠে বললেন, কেন মস্করা করব কেন? নেই সব দোকানে আপনার, সবই তো আছে দেখছি। দোকানদার সাহেব বললেন, আছে তো ঠিকই, কিন্তু এত বড় ফিরিস্তি, এত মশলা কেউ একসাথে কেনে? মস্করা বই কি? আরে না না, আমি সত্যিই নেব। একটু চিন্তা করে দোকানদার ফের বললেন, তাহলে জনাব কি কোনো তেজারতদার? ব্যবসায়ের জন্য কিনলে এখানে কিনবেন কেন? মহাজনদের ঘরে যান, আমার চেয়ে ওরা অনেক সস্তায় দিতে পারবে, তাতে আপনার মুনাফাটা জিয়াদা হবে। কোরবান আলী হেসে বললেন, আরে কি মুশকিল, ব্যবসায়ের জন্য নয় সাহেব, খাওয়ার জন্যই কিনব। খাওয়ার জন্য এত মাল? এই যে বিলকুল শাহানশাহী কারবার। জি জি, তা বই কি। তাজ্জব, কোথা থেকে এসেছেন? জনাবের মকান কোথায়? আমাদের মকান তান্ডাই, আমরা সফরে এসেছি। দোকানদার সাহেব উৎসুক হয়ে বললেন, তান্ডাই? জনাব কি তাহলে শাহী এলাকার লোক? শাহী চত্বরে যাতায়াত আছে? তা থাকবে না কেন, আমরা ওখান থেকে এসেছি। ওই যে উনি আমার মনিব। কোরবান আলী শাহজাদার প্রতি ইঙ্গিত করল। দোকানদার সাহেব উৎফুল্ল হয়ে উঠলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, শাহী লোকদের সাথে তো তাহলে যোগাযোগ আছে আপনাদের, মানে কর্মচারীদের সাথে? কোরবান আলী স্মিত হাসে বললেন, হ্যাঁ, তা তো আছেই। দোকানদারের মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল। তিনি আপন মনে বলে উঠলেন, মাশাআল্লাহ, এই তো আমার ঋণ মুক্তির মওকা, যোগ্য একটা লোক পেয়ে গেছি। বলতে বলতে তিনি ব্যস্তভাবে দোকান থেকে বেরিয়ে এলেন এবং শাহজাদার সামনে এসে সালাম দিয়ে অনুনয় করে বললেন, জনাব, জরুর কোনো হোমরা চোমরা লোক, আপনি মেহেরবানি করে আমার একটা উপকার করলে হয়। নসিবগুণে জনাবের যখন দেখা পেয়ে গেলাম। সালাম নিয়ে শাহজাদা সবিস্ময় বললেন, উপকার? জি জি, আমি একটু দেনাদার হয়ে আছি, জনাব একটু মেহেরবানি করলে আমার দায় মুক্তির একটা ব্যবস্থা হয়। দায়? ইচ্ছে করে নয় জনাব, মওকা পাইনি বলেই আমি দেনার দায়ে আবদ্ধ হয়ে আছি। পাওনাদারকেও পাইনি, পাওনাদারদেরকে যে খবর দেব সেমন লোকও পাইনি। জনাবেরা রাজধানীর লোক, ওখানকার কর্মচারীদের চেনেন, দয়া করে তাকে একটা খবর দিলে মস্ত বড় উপকার হয় আমার। নির্ঘাত তিনি ভুলেই বসে আছেন। তাই নাকি? তা
তা কে উনি? ওখানেই আছেন, জনাবদের ওই এলাকাতে। শুনেছি সুলতানের নকরি করেন আর শাহী চত্বরে থাকেন। অনেক দূরের পাল্লা জনাব। নিজে আমি পাওনা দিতে গিয়ে এত দূরে গেলে দোকানটা আমার বিরান হয়ে যায়। খেটে খাওয়া একক লোক আমি, দেখার কেউ নেই। এ নিয়ে তাই বড় মুসিবতে আছি জনাব। আচ্ছা, তা পাওনাদার ভুলে বসে থাকলে আপনারা তো ব্যস্ত হওয়ার কি আছে? সে কি জনাব, দেনা নিয়ে মারা গেলে আখেরে তো ঠেকে যাব আমি। সেখানে আমার পাওনা শোধ করব কি করে? শাহজাদা ঈষৎ হেসে বললেন, সে তো জরুর কঠিন কাজ। তাই দয়া করে তাকে একটু খবরটা পৌঁছাবেন জনাব। জলদি জলদি এসে যেন তিনি তার পাওনাটা নিয়ে যান। নাম কি আপনার? মুমিন উদ্দিন, মোহাম্মদ মুমিন উদ্দিন। কিন্তু কি ফ্যাসাদ দেখুন, পরের পাওনা মেরে খেলে তো মুসলমান আর মুমিন থাকে না। তা বটে, তা বটে। এবার বলুন দেখি, লোকটাকে, তার কি নাম? মুরাদ খান। মুরাদ খান একদম আলাভোলা মানুষ, বিলকুল বেভুল। শাহজাদা ও কুরবান আলী চমকে একদম আন্দোলিত হয়ে উঠলেন। শাহজাদা শশব্যস্তে প্রশ্ন করলেন, মুরাদ খান? কোন মুরাদ খান? দোকানদার সাহেব বললেন, ওই যে ওই খাদেম, গৌড়ের ওই মশহুর আলেম নিয়ামতুল্লাহ সাহেবের নওকর। দিশেহারা হয়ে শাহজাদা বললেন, নওকর? ঠিক নওকর বলা যায় না, বরং আলেম সাহেবের ভাই বললেই ঠিক বলা হয়। একদম ভাইয়ের মতো দেখতেন যাকে। দুজনে তো খুব ইমানদার। দোকানদার সাহেবের শেষ কথাগুলো শাহজাদার কানে আর গেল না। এতক্ষণ দোকানদার সাহেব আকুল ছিলেন, এবার শাহজাদা নিজেই আকুল হয়ে গেলেন। তিনি অস্থির কণ্ঠে বললেন, আপনি তাকে চেনেন? মানে ওই মুরাদ খানকে? সে কি জনাব, চিনব না কেন? একই জায়গার প্রায় একই বাড়ির লোক আমরা। তার জমিন আমিই কিনলাম। আমি তো তার কথাই বলছি। ইনি কি সে মুরাদ খান? মানে যার সাথে দুজন মহিলা আছেন, দুজন মহিলা নিয়ে তান্ডাই যিনি থাকতেন? হ্যাঁ, তার সাথে তো ওদেরই থাকার কথা। ওদের নাকি উনি এখন দেখাশোনা করছেন। ওরা তাহলে কারা, ওই দুই মহিলা? অবশ্যই ওরা ওই আলেম সাহেবেরই মেয়ে আর নাতনি হবেন। আলেম সাহেব তো মারা গেলেন, আলেম সাহেবের জামাইও নাকি মারা পড়েছেন। ওদের এখন দেখবে কে? উনি এখন একমাত্র অভিভাবক ওদের। শুনেছি ওদের নিয়ে উনি এখন ব্যস্ত আছেন। বলেন কি? আচ্ছা, ওই মহিলা দুজনের নাম কি কেউ আপনারা জানেন? আলেম সাহেবের মেয়ের নাম দিনার বানু, নাতনির নাম দৌলত জাহান। মেয়ে নাতনিকে নিয়ে আলেম সাহেব অনেক দিন আগে এখানে একবার এসেছিলেন। আর নাতনিরা তখন খুব ছোট, একেবারে পরীর মতো। তার কথার মাঝে শাহজাদা বিপুল উৎসাহে নড়ে উঠে বললেন, হ্যাঁ সে কি? হ্যাঁ, মায়ের নাম দিনার বানু বেগম, মেয়ের নাম দৌলত জাহান। এই ঠিক ধরেছেন। অনেক দিনের ব্যাপার হলেও ওদের নাম আমার ঠিক মনে আছে। আলেম সাহেবের ছোট্ট ওই নাতনিটা, মানে দৌলতটা বড়ই সুন্দর ছিল দেখতে। তাকে নিয়ে মুরাদ খান ভাইয়ের সাথে কি মাতামাতিই না করলাম আমরা কয়দিন। কচি ওই মুখটা আমি আজও ভুলতে পারিনি। শাহজাদা দাউদ খান স্তব্ধ হয়ে গেলেন। শাহজাদার এই উৎসাহ দেখে দোকানদারও তাজ্জব হয়ে শাহজাদার মুখের দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ পর দোকানদার সাহেব বললেন, মুরাদ খান ভাইদের জনাব তো দেখছি বিশেষভাবে চেনেন। অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে শাহজাদা বললেন, হ্যাঁ চিনি বই কি, আমার সাথে তার জব্বর খাতির। আচ্ছা, আপনাকে নিয়ে আমি কি একটু বসতে পারি? কথা হলো, আপনি কি একটু সময় দিতে পারবেন? দোকানদার সাহেব সাগ্রহে বললেন, আলবত। তাহলে আসুন জনাব, আমার দোকানে একটু বসি। বলেই দোকানদার সাহেব ইতস্তত করে বললেন, তা মানে দোকানে তো আমার ভালো কোনো আসন নেই জনাব। মাচার উপর স্রেফ একটা মাদুর পাতা। জনাবেরা গণ্যমান্য লোক। শাহজাদা ব্যস্তভাবে বললেন, ওতেই হবে, চলুন। দুজন এসে মাচার উপর বসলেন। কোরবান আলী এসে একপাশে দাঁড়িয়ে রইল। শাহজাদা এরপর আগ্রহ ভরে বললেন, আচ্ছা মুরব্বী, আপনি কি ওই দিনার বানু বেগম সাহেবার স্বামীর পরিচয় জানেন? কি নাম, কোথায় মাকান? দোকানদার সাহেব ইতস্তত করে বললেন, ওদিকটা তো আমি ভালো জানি না জনাব। আমি কেবল ওই আলেম সাহেবের খবরটাই কিছুটা জানি। আলেম সাহেবের? জি। সেই প্রথম দিকে মুরাদ খান ভাই মাঝে মধ্যে এসে মুঙ্গেরে আসতেন। তারপর সুদীর্ঘকাল কেটে গেছে, আর তার এদিকে আসা যাওয়া নেই। ছেলেপুলে ছিল না, বউটাও মারা গেল। তাই সেবার এসে কেবল জমিনটাই বেঁচে গেলেন, দুটো দিনও থাকলেন না। আলেম সাহেবের মেয়ে জামাই আছেন এটুকুই শুধু শুনেছিলাম, আর সেই সাথে তাদের উড়ো দু চারটা কথা জেনেছিলাম।
পরে আর তাদের সম্বন্ধে বেশি কিছু জানার মৌকা আমি পাইনি। উড়ো উড়ো কথা? জি, তাও ওই আলেম সাহেবের প্রসঙ্গে। বেশ, তাহলে ওই আলেম সাহেবের সম্বন্ধে কি জানেন মেহেরবানি করে তাই একটু বলুন তো। আমার সব শোনা কথা জনাব, মুরাদ ভাইয়ের কাছ থেকে শোনা, তাও আবার খুব বেশি নয়। আচ্ছা তাই আপনি বলুন, ওটা জানার আমার বিশেষ দরকার আছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা। ওই আলেম নিয়ামতুল্লাহ সাহেব একজন প্রখ্যাত আলেম ছিলেন জনাব। খোদ বাংলার সুলতান দ্বিতীয় গিয়াসউদ্দিন বাহাদুর সাহেব ছিলেন ওই আলেম সাহেবের তালেবে এলেম। আলেম সাহেবের গভীর এলেম দেখে ওই দ্বিতীয় গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের বড় ভাই সুলতান প্রথম গিয়াসউদ্দিন বাহাদুর সাহেব আলেম সাহেবকে একটা মস্ত বড় মাদ্রাসা থেকে এনে শাহী হেরেমের গৃহশিক্ষক নিয়োগ করেন এবং তাকে সপরিবারে শাহী মহলে বসবাসের ব্যবস্থা করে দেন। সপরিবারে মানে? আলেম সাহেবের পরিবারে কে কে ছিলেন? আলেম সাহেবের তো স্ত্রীপুত্র কেউ ছিলেন না। তার পরিবার বলতে তার মেয়ে, নাতনি আর ওই মুরাদ ভাই খান, এদের নিয়ে শাহী মহলে এলেন তিনি। তাহলে তার জামাই, মেয়ে, নাতনি তার কাছে থাকতেন কেন? জামাইয়ের কাছে থাকতেন না? কি করে জনাব? সেও যে এক কাহিনী। মুঘল পাঠানদের মধ্যে যে বিরোধ শুরু হলো, সেই বিরোধের ফলে আর 5 জন নকরিহারা সৈনিকের মতো তার জামাইও নাকি ছিলেন এক নকরিহারা যোদ্ধা। স্ত্রী কন্যাকে বাঙ্গালা মুলুকের শ্বশুরের কাছে রেখে বাঙ্গালা মুলুকের বাইরে বিভিন্ন জনের বাহিনীতে যোগ দিয়ে তিনি মুঘলদের বিরুদ্ধে লড়াই করতে থাকেন। কোথাও স্থায়ী হতে পারেননি বা স্থায়ী পদে বহাল হওয়ার মৌকাও পাননি। কেন বাঙ্গালার বাহিনীতে নকরি পাননি তিনি? সে চিন্তা নাকি তার প্রথম দিকে ছিল না। তার লক্ষ্য ছিল মুঘলদের প্রতিহত করা। শুনেছি পরে নাকি তিনি বাঙ্গালা মুলুকেই ফিরে আসেন। ও আচ্ছা। মুরাদ ভাইয়ের কাছে আমি যখন শুনি, তখন আলেম সাহেবের জামাই ও যাযাবর মাফিকই বাইরে বাইরে থাকতেন আর স্ত্রী কন্যাদের শ্বশুরের কাছে রাখতেন। তারপর হেরেমে নাকি তার স্ত্রী কন্যারা খুবই সমাদর পেতেন জনাব। আলেম সাহেবের প্রভূত সম্মান ছিল শাহী মহলে। সেই সুবাদে আলেম সাহেবের মেয়ে, নাতনি শাহী মহলের সমপরিমাণ, কখনো বা ততোধিক মর্যাদা ভোগ করতেন। মুরাদ খান ভাই বলেছিলেন, আলেম সাহেবের ওই সুন্দরী আর সৎস্বভাবের নাতনিটাকে খোদ সুলতান দ্বিতীয় গিয়াসউদ্দিন বাহাদুর অনেক স্নেহ করতেন। তাকে নাকি তিনি আম্মি বলে ডাকতেন আর মহলে শাহজাদির সম্মান দিতেন। তাজ্জব! মুরাদ খান সাহেব তাহলে ওই যে জোয়ানকালে আলেম সাহেবের নকরিতে গিয়ে ঢুকলেন, সেই থেকেই তার পরিবারের একজন হয়ে গেলেন। আলেম সাহেবও তাকে ছোট ভাইয়ের মতো আগলে রাখলেন। তাহলে মুরাদ খান সাহেব আর এখানে আসেননি? এসেছিলেন জনাব। ওই যে বললাম, এসে তার ভিটে জমিন আমার কাছে বিক্রি করে গেলেন। একদিন মাত্র ছিলেন, দাম প্রায় সবই দিলাম। সামান্য কিছু পাওনা তার রয়ে গেল। টানাটানের মধ্যে ছিলাম আমি। মুরাদ ভাই 2 দিন থাকতে বললাম, কিন্তু কিছুতেই উনি থাকলেন না। বললেন এ কয়টা করি এমন কিছুই নয়, একসময় এসে তিনি নিয়ে গেলেই চলবে। কিন্তু সেই যে গেলেন আর এলেন না। বলেন কি? না আসার কারণটাও পরে বুঝতে পারলাম। মুরাদ খান ভাই চলে যাওয়ার অল্পদিন পরে খবর পেলাম আলেম সাহেব মারা গেছেন। বাঙ্গালা মুলুকে এসে তার জামাইটা নাকি কিছুদিন পর মারা পড়েছেন। এতে করে মুরাদ খান ভাইয়ের ঘাড়ে আলেম সাহেবের ওই নাতি নাতনির দায়িত্ব এসে পড়েছে। এজন্য তিনি আসার ফুরসত পাননি, তা বুঝতে পেরেছি। তা উনি তান্ডায় আছেন এটা জানলেন কি করে? অল্পদিন আগে এই মুঙ্গেরের এক লোক তান্ডা থেকে এসে এই খবর আমাকে দিয়েছিল। এরপর শাহজাদা নীরব হয়ে গেলেন। কিছুক্ষণ নীরব থাকার পর আবার বললেন, তাহলে এর বেশি আর আপনি কিছু জানেন না? জি না জনাব। ওই দিনার বানু বেগমের কি খেয়াল আছে আপনার? দেখলে এখন চিনতে পারবেন? জি না। দিনার বানু বেগম সাহেবাকে তার কাঁচা বয়সে সেই পর্দা ঢাকা অবস্থায় কয়দিন দেখেছিলাম। ও দেখায় কি এখন তাকে আর চেনার কোনো উপায় আছে আমার? আলেম সাহেবের ওই নাতনিটাও বড় হয়ে কেমন হয়েছে এখন, তাই বা কে জানে। তারা নিজেরা পরিচয় না দিলে আমার আর শনাক্ত করার কোনো উপায় নেই। ইদানিং তারা এদিকে কেউ এসেছিলেন বলে কি শুনেছেন কিছু? জি না, তা তো শুনিনি। তাদের আর কোনো আত্মীয় স্বজনকে চেনেন কি? না, আর কাউকে চিনি না। তবে কহলগাঁয়ে আলেম সাহেবের কীরকম এক ভাতিজা ছিলেন শুনেছিলাম। এখন নাকি তিনিও আর ওখানে থাকেন না। শাহজাদা থেমে গেলেন। আর কোনো প্রশ্ন না করে তিনি চিন্তিতভাবে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন এবং অতপর
আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তা দেখে দোকানদার সাহেব এবার সবিস্ময়ে বললেন, ব্যাপারটা কি জনাব? এত কিছু জিজ্ঞাসা করলেন, মানে কি এজন্য এতটা জানতে চাইলেন? শাহজাদা ম্লান হেসে বললেন, তাদেরই খুঁজতে আমি বেরিয়েছি। সেই মুরাদ খান সাহেব দিনার বানুদের নিয়ে কোথায় যেন চলে গেছেন, আমি তাদের খোঁজ করছি। তাদের সাথে বিশেষ প্রয়োজন ছিল আমার। অপরিসীম বিস্ময়ে দোকানদার সাহেব আচ্ছন্ন হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে বললেন, সে কি, তাদেরই খোঁজ করছেন? হ্যাঁ, তাদের আমার খুঁজে পাওয়া বিশেষ প্রয়োজন জনাব। তাদের যদি দেখা পাই, আপনার দেনার কথাটা অবশ্যই আমি মুরাদ খান সাহেবকে বলবো। শাহজাদা দোকান থেকে বেরিয়ে এলেন। বাক হারিয়ে দোকানদার সাহেব হাঁ করে তার দিকে চেয়ে রইলেন। অতপর কোরবান আলীর তাগিদে ভারাক্রান্ত চিত্তে দোকানদার সাহেব মাল মেপে দিতে লাগলেন। মাল দিয়ে দাম হাতে নিতে নিতে দোকানদার সাহেব কোরবান আলীকে উদাস কণ্ঠে প্রশ্ন করলেন, ওই জনাব বুঝি তান্ডার কোনো কর্মচারী? কোরবান আলী স্মিত হাস্যে বললেন, জি না, খোদ বাঙ্গালার সুলতানের উনি ভাই। উনি শাহজাদা দাউদ খান কাররানির ভাই। কোরবান আলী শাহজাদার অনুসরণে বাজরার দিকে রওনা হল। দোকানদারের কম্পিত হাত থেকে ধরা মুদ্রাগুলো ঝনঝন করে মাচার উপর পড়ে গেল। সেই রাতেই শাহজাদা বজরা ভাসিয়ে দিলেন এবং আরও কোথাও না থেমে একটানা পাটনায় চলে এলেন। এক অব্যক্ত বেদনায় তিনি সারা রাত বজরার মধ্যে ছটপট করে কাটালেন। চোখের দুপাতা কোথাও এক করতে পারলেন না। অবিরাম ভাবতে লাগলেন, এমন যার বংশ পরিচয়, এমন অভিজাত পরিবেশে মানুষ হয়েছেন যিনি, তার প্রতি কি হীন ধারণায় না পোষণ করেছেন তিনি? শুধু তার প্রতিই বা কেন? তাদের সবার প্রতি কি অবিচারী না করেছেন? তারা শাহী মহলের সবাই মিলে সকলেই। মানুষের সবচেয়ে অবমানকর অপবাদটাই তারা সবাই মিলে আরোপ করেছেন দৌলত জাহানদের উপর। ইতর বিশেষ গণ্য করেছেন তাদের। কি নির্মম মতিভ্রম, কি মর্মান্তিক ঘটনা বিভ্রাট! শাহজাদা দাউদ খান কাররানির এই মর্মদাহ কয়েকদিন পরে আরও অধিক দুর্বিষহ হয়ে উঠল আকস্মিক এক ঘটনায়। পাটনায় এসে শাহজাদা কাজের মধ্যে ডুবে যান। পাটনার দুর্গ পরিদর্শন করার কালে দুর্গের কিছু কৌশলগত মারাত্মক ত্রুটি বিচ্যুতি শাহজাদার দৃষ্টি আকর্ষণ করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসব ত্রুটি বিচ্যুতি সংশোধন করার ব্যাপারে তাগিদ, পরামর্শ এবং পরিকল্পনা দান করা নিয়ে কয়েকদিন তিনি নিজেকে ব্যাপৃত রাখেন। এতে করে দৌলত জাহানদের প্রসঙ্গ অন্তরে তার কিছুটা গৌণ হয়ে থাকে, কিন্তু হঠাৎ এক কারণে সে প্রসঙ্গ পুনরায় মুখ্য হয়ে উঠল এবং শাহজাদা আরও অধিক পেরেশান হয়ে পড়লেন। পাটনার দুর্গ পুনর্বিন্যাস করার কাজে কামিন কারিগর ছাড়াও ছোট বড় একপাল সামরিক বেসামরিক কর্মকর্তা তান্ডা থেকে পাটনায় এসে সমবেত হয়েছিলেন। কামিন কারিগর নিয়ে কাজ করার অবসরে হেতাহতা বসে আড্ডা আসর জমজমাট করে তুলেছিলেন তারা। শাহজাদা দাউদ খানের পরিদর্শন কাজ প্রায় শেষ, এখন ফিরে যাওয়ার পালা। এমনই একদিন হঠাৎ এক আসরের সম্মুখীন হলেন তিনি। কর্মক্লান্ত কামিন মজদুর কারিগরদের শেষ বিকেলে ছুটি দিয়ে একদল মাঝারি গোছের সামরিক কর্মকর্তা নির্মাণ কাজের পাশে দুর্গের এক কক্ষে এসে সমবেত হলেন এবং নাস্তা পানির আঞ্জাম নিয়ে খোশ গল্প জুড়ে দিলেন। শাহজাদা দাউদ খান এ সময় এদেরই খোঁজে আসছিলেন। কক্ষের মধ্যে তার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে আলোচনা কানে পড়তেই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন এবং ওই কক্ষের পাশে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফাঁকা এক বিরাম কক্ষে বসে পড়লেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্মাণ কাজ চলার কালে দু একবার কেউ কেউ হঠাৎ করে পরিদর্শনে আসেন এবং ঘুরে ঘুরে চারদিক দেখে শুনে এই কক্ষে বিশ্রাম নেন। কক্ষটি তাই কাজের ফাঁকে অধিক সময় ফাঁকাই থাকে। কাজ শেষে এটি কুল্লে লাওয়ারিস। কক্ষ দুটি একদম লাগালাগি। পাশের কক্ষে তামাম কথায় শাহজাদার কানে এসে পড়তে লাগল। পাশের কক্ষ সহকারে চারপাশে কেউ কোথাও নেই জেনে আলাপকারীরা মন খুলে বলগাহীন আলাপ জুড়ে দিলেন। আলাপকারীদের একজন সরব কণ্ঠে বলে উঠলেন, তা আপনারাই বলুন, তারিফ না করে পারা যায় আমাদের শাহজাদা দাউদ খান বাহাদুরের? এত বড় একটা দাগা খাওয়ার পরও যেমন একনিষ্ঠভাবে কাজ করতে মানুষ, না দেখলে এটা আমি বিশ্বাসই করতে পারতাম না। অনেক দিনের ব্যাপার তো নয়, একেবারে সদ্য আঘাত। অপর একজন প্রশ্ন করলেন, সদ্য আঘাত মানে কিসের আঘাত? প্রথম বক্তা বললেন, কেন শোনেননি? শাহজাদা গভীরভাবে একজনের মহব্বতে পড়েছিলেন আর তাকে শাদী করতেও যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটার এমন গলদ বেরিয়ে পড়ল যে শরমে
শাহজাদার গলায় দড়ি দেওয়ার অবস্থা। সে কি, তা তো শুনিনি। আরে এই তো সেদিনের কথা, এ নিয়ে তান্ডা শহর গরম হয়ে আছে। গতকাল আমি এসেছি, নিজে আমি দেখে শুনেই এলাম। সকলেই উৎসুক হয়ে উঠলেন। তৃতীয়জন বললেন, বলেন কি, অনেকদিন হয়ে গেল তান্ডার কোনো খবরই রাখি না। কি ঘটনা বলুন তো, কি ঘটেছে এর মধ্যে? প্রথম ব্যক্তি বললেন, ঘটনা বড় করুন। শাহজাদার ফুলবাগানের রক্ষক মুরাদ খান ছিলেন না, তার নাতি জৌলুদ্দান না কি যেন নাম। শাহজাদা তার মোহাব্বতে চরমভাবে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু শাদির কথা পাকাপাকি করতে গিয়ে তারা দেখেন বাপই নেই মেয়েটার, জন্মই তার অবৈধ। হঠাৎ বিস্মিত হয়ে সকলে আওয়াজ দিলেন, কি তাজ্জব, কি তাজ্জব, এ কি দিগদারি! আরে এ দিগদারি বলে দিগদারি, এক পিতৃ পরিচয়হীন আওরাতের সাথে খোদ শাহজাদার মোহাব্বত, খোদ শাহজাদার শাদি, এ কি কম শরমের কথা? তান্ডাতে আজও ছি ছির রেশ লেগেই আছে। এসব সামরিক কর্মকর্তাদের মধ্যে 2-3 জন ছিলেন পাটনায় স্থায়ীভাবে অবস্থানকারী কর্মকর্তা। এরা বাংলার ভূতপূর্ব সুলতান তৃতীয় গিয়াসুদ্দিন বাহাদুর সাহেবের কেউ বা ফৌজদার, কেউ বা সহকারী সালার ছিলেন। কাররানিরা বাংলার মসনদে আরোহণ করার পর এরা কাররানিদের আনুগত্য স্বীকার করে কাররানিদের বাহিনীভুক্ত হন এবং এ পাটনা দুর্গে নিয়োগ লাভ করেন। তান্ডায় কিছু গমনাগমন থাকলেও এরা এই পাটনাতে স্থায়ীভাবে আছেন। এদের একজন সবিস্ময়ে বললেন, সে কি, কার কথা বলছেন? প্রথম বক্তা বললেন, হুজুরদের বাইরে মহলের বাগান রক্ষক মুরাদ খানের নাতনির কথা। মুরাদ খান মানে যিনি দৌলতজাহান আর তার আম্মাকে নিয়ে ওখানে সংসার পেতে আছেন? হ্যাঁ হ্যাঁ, তার কথাই তো বলছি ভাই সাহেব। ওই মুরাদ খানের নাতনি দৌলতজাহানের, যার আসলে বাপ নেই, সে একজন পতিতার মেয়ে। এ কথা এর আগে তান্ডার কেউই জানত না। পাটনার এই সামরিক কর্মকর্তাটি আরও অধিক বিস্মিত হয়ে বললেন, পতিতার মেয়ে মানে? এ কি বলছেন আপনি? পতিতা পতিতা পতিতার মেয়ে দৌলতজাহান। তার যে বাপের ঠিক নেই, এটা ফাঁস হয়ে যাওয়ায় মুরাদ খান ওই আওরাত দুটিকে নিয়ে রাতারাতি তান্ডা থেকে উধাও হয়ে গেছেন, একদম লাপাত্তা। সে কি, মুরাদ খান সাহেব না আর ওখানে থাকেন না? আরে না না, এরপর আর থাকতে পারেন ওখানে? কোথায় হাওয়া হয়ে গেছে, খোঁজ করেও তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাজ্জব! পাটনার এই কর্মকর্তাটি অপরিসীম বিস্ময়ে আচ্ছন্ন হয়ে গেলেন। দিশেহারা নজরে তিনি তান্ডার এই কর্মকর্তার অর্থাৎ প্রথম বক্তার মুখের দিকে চেয়ে রইলেন। তা দেখে তান্ডার এই কর্মকর্তাটি হাসি মুখে বললেন, এতে আপনি তাজ্জব হচ্ছেন কেন? দিন বরাবর ঘটনা এটা। তান্ডার কর্মকর্তা রুষ্টকণ্ঠে বললেন, কোনটা দিন বরাবর ঘটনা? মুরাদ খানের নাতনি ওই দৌলতজাহানের জন্ম অবৈধ, তার বাপের পরিচয় নেই। ক্রোধে ফেটে পড়লেন পাটনার এই সামরিক কর্মকর্তা। নিজের অজ্ঞাতেই তিনি তান্ডার কর্মকর্তাকে ধমক দিয়ে বললেন, থামুন! আসফ খান সাহেবের মেয়ের বাপ নেই, এ কথা আপনি কোন আক্কেলে বলছেন? তান্ডার কর্মকর্তাটি থমকে গিয়ে বললেন, আসফ খান সাহেবের মেয়ে? কোন আসফ খান সাহেব? পাটনার কর্মকর্তা ওই একই কণ্ঠে বললেন, ফৌজদার আসফ খান। আপনিও তো সে লড়াই ছিলেন, এত শিগগির ভুলে গেছেন ব্যাপারটা? ফৌজদার আসফ খান মানে ওই? জি জি, আর কিছুক্ষণ যে ব্যক্তি বেঁচে থাকলে আমাদের হাড়গুলো এতদিন মাটিতে খেয়ে নিত, সেই ফৌজদার আসফ খানকে চিনতে আজ পারছেন না? তান্ডার কর্মকর্তা চমকে উঠে বললেন, ওরে বাপরে, সে কি, সে ভয়ঙ্কর তুফান, মানে সেই মত্ত হস্তি ফৌজদার আসফ খান? সেই ফৌজদার আসফ খান, এই দৌলতজাহান সে আসফ খানেরই মেয়ে। ভাই সাহেব, আজ আর যখন মুরাদ খান সাহেবেরা সেখানে নেই, তখন বললে আর তাদের মুসিবত হবে না বলেই বলছি। যে আসফ খানের নাম শুনলে আমাদের কাররানি হুজুরেরা আজও শিউরে উঠেন, সে আসফ খানের মেয়ে হল অবৈধ সন্তান আর তার বাপের পরিচয় নেই। আসফ খানের ঘটনা যারা জানতেন, এ কথা শুনে সবাই তারা স্তম্ভিত হয়ে গেলেন। মুখে তাদের রা শব্দটিও এলো না। যারা জানতেন না তারা ঘিরে ধরলেন এই কর্মকর্তাকে। সবাই তারা বিপুল আগ্রহে বললেন, সে কি, সে কি, ঘটনা কি বলুন তো ভাই সাহেব? সাংঘাতিক একটা ঘটনা মনে হচ্ছে। কোন ঘটনা? আগ্রহীদের একজন বললেন, ওই আসফ খান সাহেবের ঘটনা, মানে যিনি দৌলতজাহানের আব্বা, তার ঘটনা। কে ওই আসফ খান সাহেব? কি ঘটেছিল তাকে নিয়ে? তাকে নিয়ে কিছু ঘটেনি, তিনিই ঘটিয়েছিলেন।
আমাদের এই কাররানি হুজুরদের মসনদে আসার লড়াইয়ে আসফ খান সাহেব এই হুজুরদের চরম মুসিবত পয়দা করেছিলেন। বলেন কি, আপনি তাকে চিনতেন? চিনব না মানে? এককালে আমি তো ভূতপূর্ব সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের বাহিনীতেই ছিলাম। আসফ খান সাহেবের সাথে সেদিন আমিও তো আমাদের এই হুজুরদের বিরুদ্ধে লড়েছি। সে কি, আপনি আমাদের এই হুজুরদের বিরুদ্ধে লড়েছেন? মানে ওই তৃতীয় সুলতান তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুরের পক্ষে হয়ে? কেন লড়ব না? তখন আমি তো ওই সুলতান তৃতীয় গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবের নকরি করতাম। যার নকরি করি, যার নুন খাই, তার পক্ষে লড়ব না? এখন আমি এই হুজুরদের নকরি করি, এই হুজুরদের নুন খাই, এখন আমি এই হুজুরদের পক্ষ হয়ে লড়ব? এটা তো আমার জন্য ফরজ। এ কথায় অনেকেই বললেন, ঠিক ঠিক, আমরা সৈনিক, নকরি আর নুনের সাথে আমাদের তলোয়ারের সম্পর্ক। পাটনার কর্মকর্তাটি আরও একটু যোগ দিয়ে বললেন, জরুর, আমাদের সৈনিক জীবনের এইটাই হলো ধর্ম। শুধু একটি মাত্র ব্যতিক্রম, যে মাতৃভূমির আজাদি আর সার্বভৌমত্ব বিপন্ন হলে নুন আর নকরির প্রসঙ্গ আর থাকে না। মাতৃভূমিকে হেফাজত করার জন্যে সগরজে প্রাণপাত করাটাও একজন সৈনিকের পরমতম ধর্ম। মাতৃভূমি পুত্রবৎ একজন সৈনিকের কাছে এইটাই আশা করে। জোর সমর্থন দিয়ে সকলে আবার বললেন, আলবাত আলবাত। আগ্রহীদের অপর একজন অধৈর্য হয়ে বললেন, আরে ভাই, ধর্ম কর্তব্য যাই বলুন, আমাদের সৈনিক জীবনের একটাই মূল মন্ত্র, এ নিয়ে আর কোনো কথা কেন? ওই আসফ খান সাহেবের ব্যাপারটা কি, তা একটু বলুন না আগে। আগ্রহীরা সবাই আবার সেই ব্যক্তিকে সমর্থন দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তাই তাই, তাই বলুন আগে। ফৌজদার আসফ খান সম্বন্ধে পাটনার এই কর্মকর্তাটি যে বিবরণ দিলেন তা নিম্নরূপ।